আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে গতি অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস পার্ট 4। আজকের ক্লাসে আমরা গতি অধ্যায়ের কিছু বোর্ড এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো বিগত বছরগুলোতে বোর্ডে এসেছে এরকম। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, পর্যায়বৃত্ত গতির উদাহরণ: পানির তরঙ্গ, হৃদয় স্পন্দন, ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি হচ্ছে একটি পর্যায়বৃত্ত গতি, এটা আমরা জানি। আসো, পানির তরঙ্গ এবং হৃদয় স্পন্দনও একটি পর্যায়বৃত্ত গতি। পানির তরঙ্গ, আমি যদি একটি তরঙ্গ আঁকি, দেখো দেখো আমি একটি তরঙ্গ আঁকলাম। এরকম হয় তরঙ্গ। এই তরঙ্গ সম্পর্কে তোমরা সামনে তরঙ্গ অধ্যায় আরো বিস্তারিত জানতে পারবে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আরো বেশি বিস্তারিতভাবে জানতে পারবে। দেখো, তরঙ্গ এখান থেকে যাত্রা শুরু করে এই যে এই বিন্দুতে আসলো, এই দুইটি হচ্ছে এই এই পুরোটুকু হচ্ছে একটি পূর্ণ কম্পন সে সম্পন্ন করলো। পূর্ণ কম্পন সম্পন্ন করার জন্য দেখো, এই থেকে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি এবং এই থেকে এইটুকু হচ্ছে আবার 180 ডিগ্রি। তো এই পুরো একটি কম্পন কিন্তু একটি বৃত্ত সৃষ্টি করলো, তাই না? এই বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। এই থেকে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি এবং এই থেকে এইটুকু হচ্ছে তার বিপরীত দিকে 180 ডিগ্রি, ঠিক আছে? এবং আবার তার মানে 360 ডিগ্রি পর পর একটি পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে। দেখো, 360 ডিগ্রি পর আবার একটি পূর্ণ কম্পন সৃষ্টি হওয়ার জন্য, মানে আবার একটি পূর্ণ কম্পন সৃষ্টি হলো, তাই না? তার মানে 360 ডিগ্রি পর পর একটি পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে। আর এটি একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। শর্ত যে একই সময় পর পর আহ ইসের গতিটার পুনরাবৃত্তি হতে হবে। তার মানে পানির তরঙ্গ একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আবার দেখো, হৃদস্পন্দন কেন একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ? আমাদের কার্ডিয়াক চক্র, অর্থাৎ একটি সিস্টল এবং একটি ডায়াস্টল, যেটা নিয়ে একটি কার্ডিয়াক চক্র গঠিত। কার্ডিয়াক চক্র আমাদের আমাদের প্রতি 0.8 সেকেন্ড পর পর আমাদের একটি কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়। অর্থাৎ এই 0.8 সেকেন্ডে একটি সিস্টল এবং একটি ডায়াস্টল সম্পন্ন হয়, যেটা একটি পূর্ণ হৃদস্পন্দন। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে 0.8 সেকেন্ড পর পর একটি পর্যায়বৃত্ত গতির সূচনা হয় এবং 0.8 সেকেন্ড পর পর একটি হৃদস্পন্দন সৃষ্টি হয়। তার মানে এই তিনটাই হচ্ছে কি একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আনসার হচ্ছে ঘ। এরপর দেখো, সিলিন্ডারের ভিতরে পিস্টনের গতি পড়ানো হয়েছে যে পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। আনসার হচ্ছে গ, 2 ও 3। পর্যায়বৃত্ত গতি হচ্ছে, দেখো এখানে সরল দোলকের গতি একটি পর্যায়বৃত্ত গতি, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে একটি পর্যায়বৃত্ত গতি এবং একটি কম্পনশীল সুসরাকার গতি একটি পর্যায়বৃত্ত গতি। এরপর দেখো, তাহলে আনসার হচ্ছে ঘ। এরপর দেখো পরেরটা, বেগ একটি মৌলিক রাশি, ভেক্টর রাশি, মাত্রা এল টি ইনভার্স 1। না, বেগ একটি মৌলিক রাশি নয়, বেগ একটি লব্ধ রাশি। কারণ বেগ হচ্ছে সরণ এবং সময়, আহ ত্বরণ এবং সময়, এই দুটি রাশির সমন্বয়ে গঠিত। যেহেতু অন্য কোনো রাশি থেকে বেগের উৎপত্তি, তার মানে বেগ একটি লব্ধ রাশি, মৌলিক রাশি নয়। বেগ একটি ভেক্টর রাশি আমরা জানি এবং বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে আনসার হচ্ছে গ, 2 ও 3। এরপর দেখো, পরেরটা, প্রকৃতকের এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে, 5 সেকেন্ড পর বি হয়ে সি বিন্দুতে পৌঁছায় এবং দেয়া আছে যে এ বি হচ্ছে 4 মিটার এবং বিসি হচ্ছে 3 মিটার। তাহলে তার সরণ হচ্ছে 3 মিটার, দ্রুতি হচ্ছে 1.8 মিটার পার সেকেন্ড, নাকি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমাদের এই জিনিসগুলো একটু যাচাই করতে হবে। দেখো, বলা আছে যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হয়ে সি বিন্দুতে পৌঁছলো। তার মানে ওর সরণ হচ্ছে 3 মিটার, তাই না? সরণ হচ্ছে বস্তুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব। তো এ থেকে যাত্রা শুরু করে ও সি বিন্দুতে পৌঁছলো, তার মানে ওর সরণ হচ্ছে এই যে এ থেকে সি এর
এ থেকে সি পর্যন্ত এই সরলরেখিক দূরত্বটা। আচ্ছা, এবার আমরা যদি সরণ বের করি, দেখো সরণ আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে লম্ব হচ্ছে লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার ত্রিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই না? তো এখানে সরণ আসবে সরণ আসবে 3 মিটার। তার মানে এই প্রথমটা সঠিক। এরপর দেখো দ্রুতি দেয়া আছে। তো আমরা যদি দ্রুতি বের করি, আমরা জানি দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো অতিক্রান্ত ও কত মিটার দূরত্ব অতিক্রম করছে? এ থেকে যাত্রা শুরু করে বি তেও 4 মিটার দূরত্ব অতিক্রম করলো। এবার বি থেকে আবার সি তে যেতে ও মোট 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে ও পুরো দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করলো? ও ও 4 প্লাস 5, এই ওর অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 প্লাস 5 অর্থাৎ 9 মিটার, এবং এই 9 মিটার দূরত্ব অতিক্রম করতে ওর কত সময় লাগছে? 5 সেকেন্ড। অর্থাৎ এ থেকে সি বিন্দুতে যাইতে ওর 5 সেকেন্ড সময় লাগছে। তো তো এখানে আসবে 1.8 মিটার পার সেকেন্ড। তাহলে 2 নাম্বারটাও সঠিক। এরপর আসো বেগ। বেগ ইজ ইকুয়াল টু আমরা জানি সরণ ডিভাইডেড বাই সময়। তো সরণ আমরা কত পেয়েছিলাম? সরণ পেয়েছিলাম 3 মিটার। তো এখানে বসাই 3 এবং সময় কত দেয়া আছে? 5 সেকেন্ড। তো 3/5 হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে বেগ 5 মিটার পার সেকেন্ড না। 3 নাম্বারটা সঠিক না। তাহলে অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ 1 ও 2। এরপর দেখো পরেরটা। বেগের পরিবর্তন হয়। বেগ একটি ভেক্টর রাশি, যেহেতু মানের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়, দিকের পরিবর্তনেও বেগের পরিবর্তন হয়, এবং মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়। তাহলে উম তাহলে আনসার হচ্ছে গ, অর্থাৎ 1, 2 ও 3। তাহলে মানের পরিবর্তনেও বেগ পরিবর্তন হতে পারে, শুধু দিকের পরিবর্তনেও বেগ পরিবর্তন হতে পারে, আবার মান ও দিক দুটোই যদি পরিবর্তন হয় তাহলেও বেগ পরিবর্তন হতে পারে। এবার দেখো পরেরটা। ত্বরণ হলো একটি লব্ধ রাশি। হ্যাঁ, ত্বরণ একটি লব্ধ রাশি, কারণ ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি বাই টি। তার মানে ত্বরণ কিন্তু, আবার ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কি, বেগও একটি লব্ধ রাশি, আর বেগ ইজ ইকুয়াল টু আমরা জানি আবার এস বাই টি, তাই না? ডিভাইডেড বাই টি। তার মানে ত্বরণ হচ্ছে আহ আহ মোট ত্বরণ হচ্ছে সরণ, এরপরে সময়, এই মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে ত্বরণ গঠিত হয়। তার মানে যেহেতু অন্য অন্য মৌলিক রাশির উপর নির্ভর করে ত্বরণ, তার মানে ত্বরণ একটি কি, লব্ধ রাশি। এরপর দেখো পরেরটা। ত্বরণ একটি স্কেলার রাশি না, ত্বরণ একটি স্কেলার রাশি না, ত্বরণ একটি ভেক্টর রাশি। তার মানে আনসার হচ্ছে 1 ও 3। তাহলে আনসার হচ্ছে খ, 1 ও 3। একই একক সম্বলিত রাশি হচ্ছে দ্রুতি ও বেগ। একই একক সম্বলিত রাশি, দ্রুতি ও বেগ দুটোর এককই হচ্ছে মিটার পার সেকেন্ড। ত্বরণ ও মন্দন একই একক সম্বলিত রাশি, কারণ ত্বরণ ও মন্দন দুটির এককই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সরণ ও দূরত্ব এই দুটির এককও একই। সরণ ও দূরত্ব দুটির এককই হচ্ছে মিটার। তাহলে আনসার হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2 ও 3। পরেরটা দেখো। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। এইটা ঠিক। এরপরে বেগ দূরত্বের সমানুপাতিক না। বেগ হচ্ছে দূরত্বের সমানুপাতিক না, বেগ হচ্ছে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে? তো তো এটা সঠিক নয়। এরপর দেখো। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, এইটা সঠিক। তার মানে আনসার হচ্ছে 1 ও 3। আনসার হচ্ছে খ, 1 ও 3। এরপর দেখো পরেরটা। বিজ্ঞানী গ্যালিলিও এর পড়ন্ত বস্তুর সূত্রগুলো নিচের কোন সূত্রগুলো মেনে চলে? স্থির অবস্থান থেকে বস্তুগুলো পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই স্থির অবস্থান থেকে পড়তে হবে। একই উচ্চতা থেকে বস্তুগুলো পড়তে হবে। হ্যাঁ, একই উচ্চতা থেকে বস্তুগুলো পড়তে হবে, এবং বস্তুগুলো মুক্তভাবে পড়তে হবে। হ্যাঁ, বস্তুগুলো মুক্তভাবে পড়তে হবে। এই তিনটি হচ্ছে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রগুলোর জন্য শর্ত। তাহলে আনসার হচ্ছে ঘ, 1, 2 ও 3। এরপর দেখো পরেরটা। মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। হ্যাঁ, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা না থাকে, বায়ুর বাধা বা মাধ্যাকর্ষণজনিত বল, অন্য কোনো ধরনের বাধা যদি না থাকে, মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। তাহলে এটা সঠিক। ভিন্ন ভিন্ন সময়ে ভূমিতে পৌঁছায় না, এটা সঠিক না। ভিন্ন ভিন্ন সময় ভূমিতে পৌঁছায় না। যদি কোনো ধরনের বাধা না থাকে, তাহলে ভিন্ন ভিন্ন ভরের, অর্থাৎ একটি 50 গ্রাম ভরের বস্তু এবং একটি পালক
যদি পালককে যদি আমরা স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দেই এবং কোনো ধরনের কোনো বাধা না থাকে, তাহলে একই সময়ে 50 গ্রাম ভরের বস্তুটি এবং পালকটি একই সময়ে ভূমিতে পৌঁছাবে। তাহলে এই 2 নাম্বার সঠিক নয়। এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্র, যে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এইটাও সঠিক। তার মানে আনসার হচ্ছে 1 ও 3। তাহলে আনসার হচ্ছে খ 1 ও 3। এরপর দেখো পরেরটা। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ অপরিবর্তিত থাকে। হ্যাঁ, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ অপরিবর্তিত থাকে এবং সেই ত্বরণটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের দিকে পড়তে থাকে এবং বেগ সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বা পড়ন্ত বস্তুর প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, যে বেগ সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এবং সরণ সময়ের সমানুপাতিক না, সরণ সময়ের সমানুপাতিক না, সরণ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? তার মানে এইটা সঠিক নয়। তাহলে আনসার হচ্ছে 1 ও 2, ঠিক আছে? তাহলে 1 ও 2 হচ্ছে ক। আনসার হচ্ছে 1 ও 2। আশা করি আজকের এমসিকিউ সলভ গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।